হ্যালো স্টুডেন্টস, মাইথ একাডেমিতে তোমাদের সকলকে স্বাগতম। আমি তোমাদের সোমনাথ স্যার। তো আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব নিশ্চয়ই থাম্বনেল দেখে বুঝে গেছো। আজকে কিন্তু আমরা এবিটিএ টেস্ট পেপারের সলিউশন নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আর আজকে থেকেই কিন্তু আমাদের এবিটিএ টেস্ট পেপারের সলিউশন স্টার্ট হলো। আজকে আমরা পেজ নাম্বার 18-এর 1 থেকে 4 পর্যন্ত সমস্ত কোয়েশ্চেন্স নিয়ে আলোচনা করব। তো ভিডিওটি স্কিপ একদম করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং অঙ্কগুলো বোঝার চেষ্টা করো। আর যদি অবশ্যই তুমি বুঝতে পারো, তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটাকে তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আর যদি চ্যানেলে নতুন হও তাহলে চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে রেখো এবং তার পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রেখো, যাতে যখনই ভিডিও আপলোড করব তোমাদের কাছে সেই নোটিফিকেশনটি পৌঁছে যাবে। তো আমরা যদি একটুখানি চ্যানেলটি দেখি, তো দেখো একটা জিনিস লক্ষ্য করো, এখানে কিন্তু অলরেডি এই দেখো মাইথ একাডেমি সোমনাথ স্যারের চ্যানেল। তো সেখানে হচ্ছে আমি অলরেডি কিন্তু 4টে WBTE টেস্ট পেপারের পেজ নিয়ে আলোচনা অলরেডি করে ফেলেছি। তো এবার থেকে যেহেতু এবিটিও চলে এসছে, তো এবিটি আর WBTA এই দুটো টেস্ট পেপার আপাতত আমি সলভ করাচ্ছি। 3টে মানে WBH এটা আর সলভ করাচ্ছি না এখন। WBTA আর এবিটিএ এই দুটো টেস্ট পেপারের সলিউশন দিনে দুটো করে আসবে। তো অবশ্যই তাহলে চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে রেখো, তাহলে কিন্তু এই দুটো টেস্ট পেপারের সলিউশনই কিন্তু তুমি পেয়ে যাবে। তো চলো আমরা আর সময় নষ্ট না করে আমাদের মূল আলোচ্য বিষয়টা নিয়ে আলোচনা করি, শুরু করি। চলো, তা এবারে হচ্ছে আমাদের এই যে কোয়েশ্চেন্স চলে এসছে এই 6 নম্বরে মানে 6 মার্কের 6টা এমসিকিউ থাকবে। তো চলো ফার্স্ট এমসিকিউ কি বলেছে একটু লক্ষ্য করি। যদি কোনো মূলধন 10 বছরে সুদে মূলে দ্বিগুণ হয়, তবে বার্ষিক সুদের হার কত? বার্ষিক সুদের হার কত, শতকরা হার কত, সেটা আমাকে বের করতে হবে। প্রথম কথা আমি একটা কথা বলি, PRT/100, PRT ডিভাইডেড বাই 100, এটা ইজ ইকুয়াল টু কী হবে? আই হবে। এটা হচ্ছে 1 নম্বরের কোয়েশ্চেন্স। এবার এখানে লক্ষ্য করো, মূলধনটা ওরকমই থাকবে, সুদের হার আমি জানি না। টি যদি 10 বছর হয় তাহলে কিন্তু এখানে লক্ষ্য করো, সুদ যেটা রয়েছে সেটা কিন্তু পি হয়ে যাবে। কেন জানো তো? ওই সুদে মূলে দ্বিগুণ বলেছে, সুদে মূলে দ্বিগুণ মানে কি, অ্যামাউন্টটা হচ্ছে দ্বিগুণ হয়ে যাচ্ছে, 2p হয়ে যাবে। মূলধন যদি পি হয় আর অ্যামাউন্ট যদি 2p হয়, তাহলে অবশ্যই কিন্তু কি হবে না, তার যে সুদটা সেটা হচ্ছে কিন্তু পি হয়ে যাবে, কারণ অ্যামাউন্ট থেকে পি বাদ দিলেই কিন্তু আমরা সুদটা পেয়ে যাব। তাহলে চলো নেক্সট আমরা কি দেখতে পাচ্ছি আপাতত, তাহলে আর ইকুয়ালস টু, দেখো, পি ইন্টু 100 ডিভাইডেড বাই কিন্তু 10 ইন্টু পি, ব্যাস কাটাকুটি করে দাও, সিম্পলভাবে কাটাকুটি করে দাও, তাহলে কত পার্সেন্ট হলো? 10% হয়ে গেল। তাহলে অপশন নাম্বার বি ইজ দ্য রাইট আনসার। সেকেন্ড কোয়েশ্চেন কি বলছে? ax² প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0 সমীকরণের বীজদ্বয় যদি সমান হয়। বীজদ্বয় সমান হলে তো আমরা কনসেপ্টটা তো জানাই আছে। দেখো আগে আমরা দেখি যে সমীকরণটা কি বলেছে। সমীকরণটা বলছে ax² প্লাস bx প্লাস c এটা ইজ ইকুয়াল টু 0। তাহলে এটা যদি হয়, তাহলে এবারে এই সমীকরণের দুটি বীজ যদি সমান হয়, দুটি বীজ সমান হলে কি হবে? কম তো জানি, বি² মাইনাস 4ac ইজ ইকুয়াল টু 0। তা সেখান থেকে আমরা কি দেখতে পাবো? বি² ইজ ইকুয়াল টু 4 ইন্টু এসি। আচ্ছা, সি এর রেসপেক্টে সব বের করেছে, তো সি ইজ ইকুয়াল টু কী হবে? বি² ডিভাইডেড বাই 4a, এটা হবে বি² ডিভাইডেড বাই 4a। তো এখানে অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট আনসার। পরিষ্কার আমরা বুঝতে পেরেছি। হ্যাঁ, নেক্সট কোয়েশ্চেন কি বলছে? একটি লম্ববৃত্তাকার শঙ্কুর তির্যক উচ্চতা যদি 15 সেন্টিমিটার এবং ভূমির ব্যাস যদি 16 সেন্টিমিটার হয়, তাহলে তার পার্শ্বতলের ক্ষেত্রফল কি? পার্শ্বতলের ক্ষেত্রফল মানে হচ্ছে তার কার্ভ সারফেস এরিয়ার কথা বলা হয়েছে। এবার একটা জিনিস লক্ষ্য করো এখানে, 3 নম্বরটা যেটা বলছে, দেখো প্রথম কথা ব্যাস বলে দিয়েছে। ব্যাস কত? ব্যাস হচ্ছে 16 সেন্টিমিটার, 16 সেমি। তাহলে ব্যাস যদি 16 সেন্টিমিটার হয়, তাহলে ব্যাসার্ধ কত হবে? ব্যাসার্ধ কত হবে? ব্যাসার্ধ হচ্ছে 8 সেন্টিমিটার হবে, 8 সেমি। ওকে, তার তির্যক উচ্চতা কত বলেছে? তির্যক উচ্চতা কত বলেছে? তির্যক উচ্চতা বলেছে তোমার 15 সেন্টিমিটার, 15 সেমি। তাহলে কি হবে? ফর্মুলাটা কি জানি আমরা? বক্রতলের ক্ষেত্রফল, বক্রতলের ক্ষেত্রফল। ফর্মটা কি জানি?
ফর্মুলাটা দেখো, পাই আর এল, পাই আর এল। এবার সেখান থেকে 22/7 ইন্টু আর মানে কত 8, আর এটা 15, তির্যক উচ্চতা 15। তাহলে সেখান ও পাইটাকে ওরা ভাঙায়নি, সরি, পাইটাকে ভাঙায়নি, তাহলে পাইটা ওরকমই রেখে দিয়েছে, পাইটাকে ওখানে রেখে দিয়েছে, 8 15 120, তাহলে 120 পাই, ঠিক আছে, 120 পাই বর্গ সেন্টিমিটার। ওকে, নেক্সট কোয়েশ্চেন কি বলছে, ওহো, নেক্সট কোয়েশ্চেন কি বলছে, বলছে 2 cos 3 θ = 1 হলে থিটার মান কত হবে? তো খুবই সোজা, খুবই সোজা। কি বলছে দেখো, প্রথম কথা হচ্ছে 2 cos 3 θ = 1, তাহলে এখান থেকে আমরা প্রথম কথা হচ্ছে cos 3 θ = 1/2 পাচ্ছি, সেখান থেকে আমরা cos 3 θ = হচ্ছে cos 60 ডিগ্রি পাচ্ছি, তাই তো, 60 পাচ্ছি, তাহলে 3 θ = হচ্ছে 60 ডিগ্রি, আর থিটা কি হবে 20 ডিগ্রি হবে, গুড, তো 20 ডিগ্রি হবে। তো পরের কোয়েশ্চেনটা কি বলছে, ও কেন্দ্রীয় বৃত্তের বহিস্থ একটি বিন্দু এ থেকে বৃত্তের ওপর অঙ্কিত স্পর্শক বৃত্তটাকে বি বিন্দুতে স্পর্শ করে, যদি ও বি ইজ ইকুয়াল টু 5 সেন্টিমিটার হয়, ও এ ইজ ইকুয়াল টু 13 সেন্টিমিটার হয়, তাহলে এ বি এর দৈর্ঘ্য কত হবে? খুবই সোজা, চলো করে দেখাচ্ছি। 5 নম্বরটা কি বলেছে, একটা ছবি আঁকি, এই হচ্ছে বৃত্তটা, ও কেন্দ্রীয় বৃত্ত, ও কেন্দ্রীয় বৃত্তের বহিস্থ কোনো বিন্দু এ থেকে বৃত্তের ওপর অঙ্কিত স্পর্শক এরকম, এই এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, ঠিক আছে, আচ্ছা এটা হচ্ছে ও, এটা হচ্ছে কত 5 সেন্টিমিটার, ও ইজ ইকুয়াল টু কত, ও ইজ ইকুয়াল টু 13 সেন্টিমিটার, ওকে, এটা হচ্ছে 90 ডিগ্রি, কারণ খুব ভালো করে জানো যে ব্যাসার্ধের সাথে স্পর্শক সবসময় 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে থাকে, তো সেটা যদি হয় সেই সাপেক্ষে এই বাহুটা কি হবে, বলো বলো, আমি যদি এটা একটা সমকোণী ত্রিভুজ হিসেবে মনে করি, তাহলে এই যে তোমার বাহুটা, এই বাহুটাকে আমরা অতিভুজ হিসেবে ধরবো, তাহলে এটা হচ্ছে অতিভুজ 13, এটা হচ্ছে 5, তাহলে এটা কত হবে গো, এবির ভ্যালু বের করতে বলেছে তো, এবি ইজ কত হবে, এবি ইজ একদম সহজ, √5² প্লাস 13² কত হচ্ছে, একদম ডিরেক্ট আমি 12 আনসার দিয়ে দিলাম, তোমরা ক্যালকুলেট করে নিও, ঠিক আছে, আচ্ছা, ঠিক আছে, ও সরি 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 সরি, 1 মিনিট 1 মিনিট, একটা জিনিস ভুল করে লেখা হয়ে গেছে, সেটা হচ্ছে এটা 13² হবে মাইনাস এটা 5² হবে, ঠিক আছে, তবে গিয়েই 12 আসবে, ওকে, তো চলো তারপরের কোয়েশ্চেনটা কি বলছে, তারপরের কোয়েশ্চেন, যদি 30 34 35 36 37 38 39 এই তথ্যগুলি থেকে 35 বাদ দেওয়া হয়, তাহলে মধ্যমা বৃদ্ধি কতটা পাবে, আগে মধ্যমা কত ছিল সেটা দেখি, 1 2 3 4 5 6 7টা, তা 7 যদি হয় তাহলে 4 নম্বরটা হচ্ছে নিশ্চয়ই মধ্যমা ছিল, মানে আগে মধ্যমা কত ছিল 36 ছিল, ওকে, আর এখন কত হবে, এখন যদি আমি 35টা বাদ দিয়ে দিই, এখন 35টাকে আমি ধরো বাদ দিয়ে দিলাম, 35টাকে আমি বাদ দিয়ে দিলাম, 35 বাদ দিয়ে দিলে এখন কটা পড়ে থাকছে, 1 2 3 4 5 6টা পড়ে থাকছে, তাহলে 6টার মধ্যে হচ্ছে আমাকে কি করতে হবে, মধ্যমা কোনটা হবে, 6টার মধ্যে মধ্যমা একদম পরিষ্কার কথা, একদম ডাইরেক্ট জানা যাচ্ছে যে 3 নম্বরটা অর্থাৎ 36টা, আর তার সঙ্গে হচ্ছে কিন্তু 37, 37 এই দুটো গড়, এটাই হচ্ছে মধ্যমা হয়ে যাচ্ছে, তা 6 7 13 3, 37 আর 36 কত হয়, 37 দুগুণে কত হয় 74, 73 হবে এটা, 73/2, 73/2 মানে তোমার কত হচ্ছে, 73/2 মানে 36, 36.5, 36.5 হয়ে যাচ্ছে, তাহলে 0.5 বাড়ছে, তাই না, 36 দুগুণে হয় 72, আর 0.5 এর জন্য, যাই হোক ঠিক আছে, আমাদের কটা হলো, 6টা হয়ে গেল, এখানে 6টা এমসিকিউ কমপ্লিট হয়ে গেল, নেক্সট এবারে শূন্যস্থান স্টার্ট হবে, শূন্যস্থানের ফার্স্ট কোয়েশ্চেনটা কি বলছে, 2p টাকার t/2 বছরের বার্ষিক 2r/3% হার সরল সুদে সবৃদ্ধি মূল হবে, সবৃদ্ধি মূল মানে কি, সুদে আসলে, সুদে আসলে কত হবে, এ তো একদমই সোজা, সুদে আসলে কত হবে, প্রথম কথা হচ্ছে 2p, এটা হচ্ছে মূলধন, আর তার সঙ্গে কি হয়
আই হয়। তাহলে 2p প্লাস আই মানে কি পি আর টি বাই 100, তাহলে পি মানে হচ্ছে এটা, আর মানে কোনটা, আর মানে 2r ডিভাইডেড বাই 3, আর টি মানে কি টি বাই 2 ডিভাইডেড বাই 100, এটা বলে দিয়েছে। তাহলে এবারে ব্রেক করো, এটা ব্রেক করার পর কত পাচ্ছি 2p প্লাস, আচ্ছা এখান থেকে আমরা পেলামটা কি এক্স্যাক্টলি পি আর টি, পি আর টি ডিভাইডেড বাই ক্যালকুলেট যদি করি তাহলে এইটার সাথে 50 হয়ে যাচ্ছে, এটা 3 5 15, 150 হয়ে যাবে এটা। ওকে, তাহলে কত পাচ্ছি পি আর টি ডিভাইডেড বাই 150, এটাই হবে, ক্যালকুলেট করে এই জিনিসটাই আসবে। ওকে, নেক্সট কোয়েশ্চেন্স কি বলছে, নেক্সট কোয়েশ্চেন্স বলছে একটি দ্বিঘাত সমীকরণে দুটি বীজ যদি এক হয় তাহলে সমীকরণটি কি হবে, এ দুটি বীজই যদি এক হয় তার মানে দুটো বীজ এক মানে হচ্ছে আলফা ইজ ইকুয়াল টু এক, বিটা ইজ ইকুয়াল টু এক, তার মানে আলফা ইজ ইকুয়াল টু এক আর বিটা ইজ ইকুয়াল টু এক, বিটা ইজ ইকুয়াল টু যদি এক হয় তাহলে সমীকরণটা কি হবে, তার সমীকরণটা এ তো সোজা খুবই, সমীকরণটি কি হবে, সমীকরণটা হবে এক্স স্কোয়ার মাইনাস একটা ফর্মুলা ছিল না আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা ইন্টু বিটা ইজ ইকুয়াল টু 0, তাহলে ওই ফর্মুলাটা একদম ডাইরেক্ট অ্যাপ্লাই করে দাও, তাহলে কি হচ্ছে এখানে 1 প্লাস 1 ইন্টু এক্স প্লাস 1 ইন্টু 1 ইজ ইকুয়াল টু 0, সেখান থেকে আমরা এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 ইকুয়ালস টু 0 পেয়ে যাচ্ছি, তাহলে এই ইকুয়েশনটাই হয়ে যাবে। ওকে, নেক্সট কোয়েশ্চেন্স কি বলছে, নেক্সট কোয়েশ্চেন্স বলছে কস স্কোয়ার থিটা মাইনাস, কি বলছে কোথায় গেল, এই যে কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু পি বাই 2 হলে কস টু দি পাওয়ার 4 থিটা মাইনাস সাইন টু দি পাওয়ার 4 থিটার ভ্যালু কত হবে, এ তো খুবই সোজা গো, খুবই সোজা একদম। দেখো কি বলছে কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা, সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে পি বাই 2, তাহলে এখান থেকে আমাকে যেটা বের করতে বলেছে এখন cos টু দি পাওয়ার 4 থিটা মাইনাস সাইন স্কোয়ার মানে সাইন টু দি পাওয়ার 4 থিটা ইজ ইকুয়াল টু কত হওয়া উচিত, তাহলে এখান থেকে cos স্কোয়ার থিটা তার হোল স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার থিটা তার হোল স্কোয়ার, এটা ইজ ইকুয়াল টু কি হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে ভাঙবো, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, ঠিক আছে, জাস্ট ভ্যালু পুট করো, দেখো এটা তো আইডেন্টিটি, আইডেন্টিটির মধ্যেই পড়ে যাচ্ছে 1 হয়ে যাবে, আর কস স্কয়ার থিটা মাইনাস সাইন স্কয়ার থিটা এটা ইজ ইকুয়াল টু পি বাই 2 পাচ্ছি, তাহলে ওভারঅল আনসারটা কিন্তু পি বাই 2ই আসবে, ঠিক আছে, এটার আনসারটা তাহলে পি বাই 2ই আসবে। ক্লিয়ার, একটি বৃত্তস্থ একটি বৃত্তের অন্তস্থ বিন্দু থেকে বৃত্তটির ওপর অঙ্কিত স্পর্শকের সংখ্যা কত হবে, এ তো একদম সোজা, একটা কথা বলো তো, যে বৃত্তের অন্তস্থ বিন্দু থেকে তুমি কোনোদিন কোনো স্পর্শক আঁকতে পারবে, তুমি একটা দাগ টানো সেটাও একটা আম, ইয়ে কি বলে তোমার জ্যা হয়ে যাবে, এটা কোনোভাবেই স্পর্শক হওয়া সম্ভব, স্পর্শক হতে গেলে কি এরকম ভাবে টাচ করে চলে যেতে হবে, এটা কখনো ভেতরের কোনো আম, ইয়ে বিন্দু থেকে সম্ভব নয়, তাই সেই জন্য হচ্ছে শূন্য হয়ে যাবে সংখ্যা, একটাও স্পর্শক তুমি আঁকতে পারবে না। দুটো নিরেট গোলকের আয়তনের অনুপাত কত বলেছে 1:27 হলে তাদের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত কি, আগে একটা কথা বলো তো আমাকে, কি বলেছে নিরেট গোলকের আয়তন অনুপাত মানে 4/3, প্রথম গোলক, দুটো গোলক আছে, একটা স্মল আর ধরবো একটা ক্যাপিটাল আর ধরবো, 4/3 পাই আর কিউব ইস টু 4/3 পাই ইন্টু ক্যাপিটাল আর কিউব, এবার সেখান থেকে তুমি কি দেখতে পাচ্ছ সেটা ইজ ইকুয়াল টু বলে দিয়েছে 1:27, তার মানে হচ্ছে আর কিউব ইস টু ক্যাপিটাল আর কিউব, এটা ইজ ইকুয়াল টু কি হচ্ছে 1:27, তাহলে সেখান থেকে তুমি আর ইস টু ক্যাপিটাল আর কি পাবে, সেটা হচ্ছে 1:3, কেন আমি একটা কথা বলি সেটা হচ্ছে তোমার, দেখো আর কিউব আছে ক্যাপিটাল আর কিউব আছে, এখানে নিশ্চয়ই ওয়ানটা 1 এর কিউব আর 27 হচ্ছে 3 এর কিউব হয়, তো সেক্ষেত্রে আর ইস টু ক্যাপিটাল আর ইজ ইকুয়াল টু 1:3 হতে পারে। এখন কথা হচ্ছে বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত কি হচ্ছে, বক্রতলের ক্ষেত্রফল কত 4 পাই স্মল আর স্কোয়ার ইস টু 4 পাই ক্যাপিটাল আর স্কোয়ার, ঠিক আছে, 4 পাই ক্যাপিটাল আর স্কোয়ার, তাহলে এখান থেকে আমরা কি পেলাম আর স্কোয়ার ইস টু ক্যাপিটাল আর স্কোয়ার,
আচ্ছা, এখন কথা হচ্ছে স্মল আর ইস টু ক্যাপিটাল আর ইজ ইকুয়াল টু যদি 1:3 হয়, তাহলে এটা মানে কি? তাহলে 1 স্কোয়ার ইস টু 3 স্কোয়ার হয়ে যাবে এটা। 1:9, ঠিক আছে? বোঝা গেল? আচ্ছা, তাহলে এটা কি হয়ে গেল? 1:9 হয়ে গেল, ঠিক আছে? তারপরের কোয়েশ্চেন্সটা কি বলছে? 6 কোয়েশ্চেন্সটা গড় মধ্যমা সংখ্যাগুরু মান হলো ড্যাশ প্রবণতার মাপক। সেন্ট্রাল টেন্ডেন্সি একটা কথা আছে, তো সেক্ষেত্রে কেন্দ্র, এটাকে বলে বাংলায় কেন্দ্র প্রবণতার মাপক। ওকে, ব্যাস তোমাদের এটা কমপ্লিট। নেক্সট কোয়েশ্চেন্স কি বলছে? সত্য মিথ্যা বলছে একটা যৌথ ব্যবসায় এ এর মূলধন হচ্ছে 1200 টাকা এবং লভ্যাংশ 180 টাকা। যদি মোট লাভ 300 টাকা, আরে মোট লাভ 300 টাকা, মোট লাভ 300 টাকা, তাহলে 300 টাকা, 300 টাকার মধ্যে কটা ভাগ হচ্ছে? দুটো ভাগ হচ্ছে, তাই তো? একটা হচ্ছে 180 টাকা হয়ে গেল, এটা এটা হচ্ছে এ, আর বি কোনটা হবে? বি নিশ্চয়ই, বাকি 120 টাকাটা হচ্ছে বি হবে। তাহলে এদের মধ্যে ইস্টু কি হবে? এদের মধ্যে ইস্টু কিছুই না। আমরা যদি ক্যালকুলেট করি 9 × 2 = 18 হচ্ছে, না 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 না, 6 দিয়ে করা যেতে পারে, 3 × 6 = 18, 6 × 2 = 12, তাহলে 3:2 হচ্ছে। এবার প্রথম কথা হচ্ছে তোমার 1200 টাকা হচ্ছে এর মূলধন, তাহলে 1200 টাকা হচ্ছে এর মূলধন। দেখো তো একটা জিনিস লক্ষ্য করো, দেখো এইটাকে আমি যদি দেখি একটা জিনিস লক্ষ্য করো, যে 3:2 হচ্ছে তোমার কার অনুপাত? এটা হচ্ছে তোমার উম, লভ্যাংশের অনুপাত। তার লভ্যাংশের অনুপাত যা হয় মূলধন অনুপাতও তো তাই হয়, মূলধন অনুপাতও তাই হয়। তাহলে একটা জিনিস লক্ষ্য করো, এর মূলধন কত? 1200 টাকা, এর মূলধন 1200 টাকা। তাহলে আহ, তাহলে বি এর মূলধন কত হবে? এর মূলধন যদি 1200 টাকা হয়, বি এর মূলধন কত হবে? তাহলে 3:2 যদি হয়, তাহলে 3 মানে 3 অনুপাত সমান যদি 1200 টাকা হয়, তাহলে 2 অনুপাত কত হবে? 2 অনুপাত সমান কত হবে? তাহলে 1200/3 × 2, তাহলে 3×4 = 1200। তাহলে এখান থেকে পেলাম হচ্ছে 800 টাকা। বোঝা গেল? 800 টাকা, ঠিক আছে? তাহলে এটা দেখতে পাচ্ছি, হ্যাঁ ঠিক আছে। তার মানে ফার্স্ট এডটা এটা ট্রু হলো। ক্লিয়ার? ফার্স্ট এটা ট্রু হয়ে গেল। তাহলে তারপরের কোশ্চেন্সটা কি বলছে? তারপরের কোশ্চেন্সটা বলেছে যদি মানে এ ইস টু বি, এ ভ্যারিজাস বি আর ভি ভ্যারিজাস সি হয়, তবে এ প্লাস বি ভ্যারিজাস সি হবে। কি বুঝতে পারছো তো? বিষয়টা ভালো করে বুঝতে হবে কিন্তু, ঘুমিয়ে পড়ো না, জেগে ওঠো। আচ্ছা, এ ইস টু বি, এ ইস টু বি, এ ইজ ইকুয়াল টু তার মানে বি কে ওয়ান। আরেকটা হচ্ছে বি, এ ইস টু বি, না না, এ ইস টু বি কেন? এ ভ্যারিজাস বি, এ ইজ ইকুয়াল টু হচ্ছে বি কে ওয়ান, আর বি ভ্যারিজাস হচ্ছে সি। তার মানে এখান থেকে আমরা পেলাম হচ্ছে বি ইজ ইকুয়াল টু সি কে টু। তাহলে এখান থেকে আমরা বি এর জায়গায় সি কে টু লিখতে পারি, এটা কে ওয়ান লিখতে পারি। এটা হচ্ছে এ। ওকে, বোঝা গেল? এবার এ আর বি পেয়ে গেলাম, তাহলে সুতরাং এখান থেকে এ প্লাস বি কত পাচ্ছি? এ প্লাস বি ডিভাইডেড বাই সি কত পাবো? এ প্লাস বি ডিভাইডেড বাই সি ইজ ইকুয়াল টু, দেখো এ প্লাস বি কত? এ হচ্ছে তোমার সি কে টু কে ওয়ান প্লাস হচ্ছে সি কে টু ডিভাইডেড বাই হচ্ছে সি, সেখান থেকে সি কমন নিয়ে নিলাম, এখান থেকে কে টু কে ওয়ান থাকলো প্লাস কে টু থাকলো ডিভাইডেড বাই সি। কেটে দাও, কেটে দিলে কি আছে? এটা একমাত্র কে টু কে ওয়ান প্লাস কে টু এটা পড়ে থাকে, এটা তো ধ্রুবক একটা, ধ্রুবক। তা এটাই যদি প্রুফ হয়ে যায়, তাহলে প্রমাণিত হয়ে যাবে যে হ্যাঁ, এ প্লাস বি ভ্যারিজাস সি। ওকে, আচ্ছা, তার মানে এটাও ট্রু দেখতে পাচ্ছি, হ্যাঁ এটা ট্রু হয়। তারপরে বলছে অর্ধবৃত্ত অপেক্ষা বৃহত্তম বৃত্ত বৃত্তংশস্থ কোণ হচ্ছে স্থূল কোণ হয়। বৃত্তংশস্থ কোণ স্থূল কোণ না, স্থূল কোণ না, সূক্ষ্ম কোণ হয়, সূক্ষ্ম কোণ। এটা ফলস হবে। তারপর একটা বলছে একটি ত্রিভুজের, কি হলো আবার পেনটার কি গন্ডগোল হলো? ওকে, তা দেখো একটি ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য সাইন থিটা কস থিটা 1 হলে ত্রিভুজটি একটি নাকি সমকোণী ত্রিভুজ হবে। তাই নাকি? একটু দেখে নিই আমরা, একটু চেক করে নিই।
পরের পেজটাতে। আচ্ছা, কি বলছে কথাটা, এটা ধরো একটা, দেখি হয় কি না। একটা ধরো আমি সাইন থিটা নিলাম, একটা হচ্ছে ধরো কস থিটা নিলাম, আর এটা তাহলে এটা কত হবে? দুটো বাহু তো নেওয়া হয়ে গেছে, আরেকটা বাহু বলছে নাকি এক। ভালো কথা, এক যদি হয় তারপর বলছে নাকি এটা একটা সমকোণী ত্রিভুজ। তাহলে একটা কাজ করি, সমকোণী ত্রিভুজের তাহলে আমি একটা রুলস লাগাই, সেটা কি? দেখো, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, এখানে এই যে সাইন স্কোয়ার থিটা, এই বাহু স্কোয়ার প্লাস এই বাহু স্কোয়ার ইজ ইকুয়াল টু কি? অতিভুজ স্কোয়ার হয় না? এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি, তাহলে এটা হচ্ছে অতিভুজ। তাহলে পিথাগোরাসের সূত্রানুসারে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইজ ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার আসে। তাহলে কত আসছে সেটা তো আমরা জানি 1। ট্রিগোনোমেট্রিক আইডেন্টিটি দেখে আমরা জানি বিষয়টা, বুঝলে? এটা বলছে নাকি 1। তাহলে সত্যি তো, এটা তো সত্যি একটা সমকোণী ত্রিভুজ, তাহলে সমকোণী ত্রিভুজেরই তো তিনটে বাহু সাইন থিটা কস থিটা আর একটা 1 হয়ে যাচ্ছে। গুড, তাহলে তো এটাও ট্রু হয়ে গেল। ট্রু। তারপরে কোশ্চেনটা কি বলছে? কোনো গোলকের ব্যাসার্ধ দ্বিগুণ করলে তার আয়তন দ্বিগুণ হবে, তাই নাকি? ও, ব্যাসার্ধ দ্বিগুণ হলে আয়তন দ্বিগুণ হয়ে যায়, এটা হতে পারে? দেখি, ব্যাসার্ধ দ্বিগুণ, তাহলে চলো, প্রথমে ধরো 8 ছিল, পরে 2r হয়ে গেল, এবারে 4/3 পাই ইন্টু আর কিউব। এটা হচ্ছে, এখানে আয়তন হচ্ছে 4/3 পাই ইন্টু 2r কিউব। তাহলে এখান থেকে আমরা যদি সলভ করি তাহলে কি হচ্ছে, এটা 8r কিউব। তাহলে 8 ইন্টু, আমি দেখতে পাচ্ছি 4/3 পাই ইন্টু আর কিউব। এই 4/3 পাই ইন্টু আর কিউব তো আগের আয়তনটা ছিল। তাহলে আগের আয়তনটা যদি ধরো তুমি V1 ধরো, আর পরেরটাকে যদি V2 ধরো, তাহলে এই V2 ইজ ইকুয়াল টু হচ্ছে 8 ইন্টু V1। তাহলে দ্বিগুণ কোথা থেকে হলো? এ তো 8 গুণ হয়ে গেল, আগে যা আয়তন ছিল তার 8 গুণ হয়ে গেল। তা তো সম্ভব নয়, এটা ফলস হয়ে গেল, তো এটা ফলস হবে। তারপরটা, একটি পরিসংখ্যা বিভাজনের একাধিক সংখ্যাগুরু মান থাকতে পারে। আচ্ছা, একটি পরিসংখ্যা বিভাজনের একাধিক সংখ্যাগুরু মান থাকতে পারে, তাই নাকি? সংখ্যাগুরু মান কি একাধিক থাকতে পারে নাকি? সংখ্যাগুরু মান মানে আমরা কি জানি? সংখ্যাগুরু মান মানে হচ্ছে যে সংখ্যাটা সব থেকে বেশি থাকবে তার নাম হচ্ছে সংখ্যাগুরু মান। ওকে, তাকে আমরা সংখ্যাগুরু মান বলতে পারি। আচ্ছা, একটার বেশি কি থাকতে পারে, মানে একটার বেশি কখন থাকা উচিত? যদি এরকম হয় যে ধরো কোনো একটা সংখ্যা ধরো একটা পরিসংখ্যা বিভাজনে ধরো দুটো সংখ্যা আছে এরকম, সেই দুটো সংখ্যা হচ্ছে তোমার আহ সমান পরিমাণ রয়েছে। এবার সেখানে সংখ্যাগুরু মান কি, মানে তোমার দুটোকেই ধরবো? হতে পারে একাধিক সংখ্যাগুরু মান থাকতে পারে, তোমরাই বলো। এইটা আমি তোমাদের জন্য ছাড়লাম, এই প্রশ্নের উত্তরটা আমি তোমাদের জন্য ছাড়লাম। চলো, সব যদি আমি করে দিই তাহলে তোমরা কি করলে? এই কোশ্চেনটার আনসার আমাকে কমেন্ট বক্সে তোমরা জানাবে। আচ্ছা, তারপরে সবই তো করে দিচ্ছি আমি, তাহলে একটা অঙ্ক তোমরা করো অন্তত, এটা একটা ভালো অঙ্ক ছিল। চলো, আচ্ছা, তা না হলে আমি তোমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবো, তোমরা কমেন্ট বক্সে জানিও কিন্তু, অবশ্যই। চলো, দেখো, আমাদের সমস্ত 1 নম্বরের কোয়েশ্চেন কমপ্লিট হয়ে গেল। এবার আমরা কিন্তু 2 মার্কসের কোয়েশ্চেনে ঢুকছি। দেখো কত তাড়াতাড়ি আমরা 2 মার্কসের কোয়েশ্চেনে ঢুকে গেলাম। তবে আমি একটু তাড়াতাড়ি করছি, ফাস্ট করছি, তা না হলে কিন্তু টাইম মতো শেষ করতে পারবো না। তাহলে ফার্স্ট কোয়েশ্চেনটা কি বলেছে? 400 রুপিস মানে 400 টাকার 2 বছরের সমূল চক্রবৃদ্ধি হচ্ছে 441 টাকা হলে বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার কত হবে? শুধু আমি ম্যাথামেটিক্স পার্টটা করবো, সো বি কেয়ারফুল। A is equal to P into 1 plus R by 100। কত বছর? 2 বছর। খুব ভালো কথা। A is equal to কত? 441, আর এটা হচ্ছে 400, এটা 1 plus R মানে কত? জানি না। চক্রবৃদ্ধি সুদের হার কত? হার, এই হারটাই বের করতে বলেছে। তাহলে দেখো একটা জিনিস, এটা 441 ডিভাইডেড বাই 400, এটা ইজ ইকুয়াল টু হচ্ছে 1 প্লাস আর বাই 100 তার স্কোয়ার। এবার এখান থেকে হচ্ছে তুমি দেখো 21/20 তার স্কোয়ার পেয়ে যাচ্ছ, এটা 1 প্লাস আর বাই 100 তার স্কোয়ার। তাহলে সেখান থেকে তুমি 21/20 ইজ ইকুয়াল টু 1 প্লাস আর বাই 100 পেয়ে গেলে। এবার এখান থেকে হচ্ছে আর বাই 100
ইজ ইকুয়াল টু হচ্ছে 21/20 মাইনাস 1, এখান থেকে 1/20 পেয়ে যাচ্ছ। তারপর আমি এখানটায় করি। আচ্ছা, এখানটাতে কি দেখতে পাচ্ছি, আর ইজ ইকুয়াল টু হচ্ছে 100/20, সেখান থেকে 5, তাহলে আর ইজ ইকুয়াল টু 5% পেয়ে যাচ্ছ। নেক্সট কোয়েশ্চেন কি, একটি ব্যবসায় তিনজনের মূলধন অনুপাত বলে যে 3:8:5, তাহলে প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির লাভের চেয়ে 60 টাকা কম হলে ব্যবসায় মোট লাভের পরিমাণ কত? আগে দেখো মূলধন অনুপাত কত, মূলধনের মূলধনের অনুপাত কত দিয়েছে, মূলধনের অনুপাত কত দিয়েছে, সেটা হচ্ছে 3:8:5, এটা দিয়ে দিয়েছে 3:8:5। তারপরে এটা হচ্ছে কত নম্বরের কোশ্চেন গো, 2 নম্বরের কোশ্চেন। দাগ নাম্বারগুলো দিই, না হলে বুঝতে পারবে না তোমরা। হ্যাঁ, তাহলে ধরা যাক তাহলে প্রথম ব্যক্তির লাভ লাভ কত, 3x টাকা, তাই তো? আর তৃতীয় ব্যক্তির লাভ কত, 5x টাকা। তাহলে লাভের পার্থক্য কত, লাভের পার্থক্য কত, 5x - 3x, তার মানে হচ্ছে 2x টাকা, 2x টাকা। তাহলে সুতরাং এই 2x ইকুয়ালস টু হচ্ছে 60, সেখান থেকে তুমি x ইকুয়ালস টু 30 পেয়ে গেলে। তাহলে দেয়ার ফোর ব্যবসায় মোট লাভের পরিমাণ কত, এই অনুপাত তিনটে যোগ করো না, 8×5 = 13, 13×3 = 16, তাহলে মোট লাভ কত হচ্ছে, মোট লাভ কত, 16x টাকা, এটাই তো হয়। তাহলে 16 × 30 এত টাকা, 3×48, 480 টাকা। ব্যাস হয়ে গেল অঙ্কটা, শেষ। আচ্ছা, ব্যবসায় মোট লাভ 480 টাকা, ক্লিয়ার। নেক্সট কোয়েশ্চেন্স কি বলছে, x² - x = k × 2x - 1 সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি যদি শূন্য হয় তাহলে k এর মান কত? ব্যাস, ক্লিয়ার। তাহলে ফার্স্ট কোয়েশ্চেন মানে 3 নম্বরের কোয়েশ্চেন্সটা কি বলছে, প্রথম কথা হচ্ছে আমি ইকুয়েশনটা টুকবো, x² - x ইজ ইকুয়াল টু কে ইন্টু 2x - 1, তাহলে এটাকে একটু সিম্পলিফাই করে নিই, সেটা হচ্ছে x² - x মাইনাস কে ইন্টু 2x - 1 ইকুয়ালস টু 0। তারপরে x² - x মাইনাস 2kx প্লাস কে ইজ ইকুয়াল টু 0, সেখান থেকে হচ্ছে x², আমরা যদি মাইনাস মাইনাসটা কমন নিই, 1 + 2k ইন্টু এক্স প্লাস কে ইকুয়ালস টু 0। এবার একটা জিনিস লক্ষ্য করো, আমরা একটা ইকুয়েশন পড়েছিলাম, মানে বীজদ্বয়ের মাধ্যমে একটা ইকুয়েশন পড়েছিলাম, ইকুয়েশনটা কি ছিল, x² - আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা বিটা ইজ ইকুয়াল টু 0। এবার এই যে সমীকরণটা রয়েছে এই সমীকরণের সাথে এই সমীকরণ তুলনা করলে আমরা কিন্তু এই যে আলফা প্লাস বিটা সেটা ইজ ইকুয়াল টু কিন্তু আমরা কি পেয়ে যাচ্ছি, 1 + 2k। এবার দেখো দুটো বীজের সমষ্টি কত দিয়েছিল, 0 দিয়েছিল, তাহলে 1 + 2k ইকুয়ালস টু কিন্তু 0 হয়েছে, তাহলে সেখান থেকে 2k ইজ ইকুয়াল টু কি পাচ্ছি, -1, সেখান থেকে k ইজ ইকুয়াল টু কি পাচ্ছি, -1/2, এটাই হচ্ছে আনসার। নেক্সট কোয়েশ্চেন, ও কেন্দ্রীয় বৃত্তের এবি হচ্ছে ব্যাস, ও কেন্দ্রীয় বৃত্তের মানে 4 নম্বরের কোয়েশ্চেন্সটা কি বলছে, ও কেন্দ্রীয় বৃত্তের এবি হচ্ছে ব্যাস, ঠিক আছে। তাহলে এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ, এরকম অঙ্ক কালকেও একটা করিয়েছি, সেটা WBTE টেস্ট পেপারে ছিল। তাহলে এবিসিডি একটা বৃত্তস্থ চতুর্ভুজ, তাহলে এবিসি ইজ ইকুয়াল টু 65 ডিগ্রি, এই তো এই সেম অঙ্ক করিয়েছিলাম, এবিসি এটা হচ্ছে 65 ডিগ্রি। দেখবে ওটা অন্য একটা 54 ডিগ্রি না 56 ডিগ্রি দিয়ে করিয়েছিলাম, তো এটা হচ্ছে 65 ডিগ্রি। তাহলে ডিএসি ইজ ইকুয়াল টু কত, ডিএসি ইজ ইকুয়াল টু 40 ডিগ্রি, ডিএসি মানে হচ্ছে এইটা, ডিএসি এটা হচ্ছে 40 ডিগ্রি, খুব ভালো কথা।
তাহলে বিসিডির মান কত? এই তো বিসিডির মান, বিসিডি মানে এই পুরোটার মান কত হবে? এ তো খুবই সোজা গো, খুবই সোজা। দেখবে কিভাবে করতে হবে, খুব সোজা কিন্তু। দেখো প্রথম কথা, এই যে কোণটা সেটা দুটো ভাগে ভাগ করব। একটা হচ্ছে কোণ, কি নাম দিয়েছে? বিসিডি। বিসিডি মানে হচ্ছে কোণ বিসিএ প্লাস কোণ এ সি ডি, এই দুটো মিলিয়ে। ঠিক আছে, দুটো কোণ, এই দুটো কোণ মিলিয়ে কিন্তু হচ্ছে। এবার দেখো একটা জিনিস লক্ষ্য করো, এই যে ব্যাস রয়েছে, এই ব্যাসের ওপর কিন্তু এই যে ত্রিভুজটা দাঁড়িয়ে রয়েছে, সেখানে আমার যে কোণটা আসবে এইটুকু কোণ, সেই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। বিসিএ হচ্ছে 90 ডিগ্রি হবে, অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ। আর তার সঙ্গে এসিডি কত হবে, মানে এই অ্যাঙ্গেলটা কত হবে, এইটাই আমার মেন বের করার। দেখো একটাই লক্ষ্য করো, এখানে আমি আগে বের করে নিই জিনিসটা। দেখো বৃত্তস্থ চতুর্ভুজের ক্ষেত্রে এখানে যে কোণটা থাকে 65 ডিগ্রি, এখানে তার অপোজিট কোণ থাকবে। অপোজিট কোণ মানে হচ্ছে, দেখো অ্যাঙ্গেল এ ডি সি, এটা ইজ ইকুয়াল টু হচ্ছে, আচ্ছা, অ্যাঙ্গেল এডিসি ইজ ইকুয়াল টু কত হচ্ছে? ওই তো 180 ডিগ্রি মাইনাস 65 ডিগ্রি হবে। কারণ আমরা জানি বৃত্তস্থ চতুর্ভুজের ক্ষেত্রে অপোজিট দুটো কোণের সমষ্টি 180 ডিগ্রি হয় সবসময়ের জন্য। তাহলে এটা কত হচ্ছে? এটা হচ্ছে 112, নাকি এই 112 কি বলি, 115 ডিগ্রি। ঠিক আছে, 115 ডিগ্রি। ক্লিয়ার? তাহলে এটা যদি 115 ডিগ্রি হয়, তাহলে এই কোণটা কত হবে? এই কোণটা কিচ্ছু না তোমার, দেখো এই যে কোণ এসিডি, এসিডি এটা কত হওয়া উচিত? এটা হচ্ছে 180 ডিগ্রি থেকে মাইনাস করতে হবে কি, 115 ডিগ্রি প্লাস 40 ডিগ্রি, এই দুটো মাইনাস করো, হয়ে যাবে 180 ডিগ্রি মাইনাস 115 প্লাস 40, সেটা হচ্ছে 155, তাই তো? 155 ডিগ্রি। তাহলে 155 ডিগ্রি হলে 25 ডিগ্রি হবে এটা। এবার এটা হচ্ছে 25 ডিগ্রি, তাহলে এটা কত হবে? 115 ডিগ্রি হয়ে যাবে। ক্লিয়ার? 115 ডিগ্রি আনসার হয়ে যাবে। তাও একবার মিলিয়ে নিই, এটা হচ্ছে 90 ডিগ্রি, আর এটা হোক কত, এটা আমি দেখতে হচ্ছে। দেখো এটা 65 হলে এর অপোজিটের যে অ্যাঙ্গেলটা হবে সেটা 115 ডিগ্রি হবে, বিকজ 65 আর 15 হয় 80। আচ্ছা ঠিক আছে, এইদিকে হচ্ছে 115 প্লাস 40 কত হচ্ছে? 155 হচ্ছে, 155। এবার 155 যদি 180 থেকে বাদ দেওয়া হয়, তাহলে হবে হচ্ছে 25 ডিগ্রি। আর এই দুটো কোণ মিলে কি তৈরি হবে? 115 ডিগ্রি কোণ তৈরি হবে। ক্লিয়ার? তাহলে আমাদের এই অঙ্কটাও কমপ্লিট হয়ে গেল। নেক্সট কোয়েশ্চেন্স কি বলছে? কোয়েশ্চেন্সটা ইন্ডিকেট করতে হবে √5 প্লাস √3 এবং √6 প্লাস √2 এর মধ্যে কোনটি বড়? খুবই সহজ। দেখো প্রথম কথা হচ্ছে, এই কোনটি বড় এটা বের করতে গেলে প্রথমে হচ্ছে এদের স্কোয়ার বের করতে হবে। এই স্কোয়ারটা ইম্পর্টেন্ট। তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, এখান থেকে এটা 5 2 √15 আমি একবারে করে রেখে দিলাম, প্লাস হচ্ছে এটা 3 হয়ে গেল, তাহলে 5 3 8 হয়ে গেল, প্লাস 2 √15। ক্লিয়ার? ক্লিয়ার? একই রকমভাবে আমি একটা কাজ করি, এই √6 প্লাস √2টা করবো, তার স্কোয়ার কি পাবো? এই √6 এর স্কোয়ার প্লাস 2 ইন্টু √6 ইন্টু √2, আর তার সঙ্গে আমরা কি দেখতে পাচ্ছি? তার সঙ্গে আমরা যেটা দেখতে পাবো প্লাস হচ্ছে এই √2 স্কোয়ার। আচ্ছা এটা 6 হয়ে যাচ্ছে, এটা হচ্ছে 2 √12, আর এখান থেকে 2 চলে আসছে, তাহলে এটা হচ্ছে 8 প্লাস 2 √12। ঠিক আছে, ওকে। এবার একটা জিনিস লক্ষ্য করো, আমি দুটোর মধ্যে কম্পেয়ার করব। এইখানে দেখো √15টা এখানে √12 থেকে কিন্তু বড় হওয়ার জন্য এই ওভারঅলটা কিন্তু এই ওভারঅলের থেকে বড় হয়ে যাচ্ছে। তাহলে সুতরাং কোথাও না কোথাও √5 প্লাস √3 ইজ গ্রেটার দেন এই √6
প্লাস √2 এর থেকে বড় হবে। ক্লিয়ার? নেক্সট কোয়েশ্চেন্স কি বলছে, দুটি লম্ববৃত্তাকার নিরেট চোঙের আয়তন কিন্তু সমান এবং তাদের উচ্চতার অনুপাত বলে দিয়েছে 1:2 হলে তাদের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত কি হবে? জাস্ট আ মিনিট, একটু আমি পেনটা ঠিক করে নিই, মাঝে মধ্যে ডিস্টার্ব করে পেনটা। আশা করি আর প্রবলেম হবে না। তা যেটা বলছিলাম, আহ, দেখো দুটো লম্ববৃত্তাকার নিরেট চোঙের আয়তন কিন্তু সমান এবং তাদের উচ্চতার অনুপাত কিন্তু 1:2। ঠিক আছে, ব্যাসার্ধের অনুপাত কি হবে? প্রথম কথা লক্ষ্য করো একটা জিনিস, খুবই সোজা কিন্তু। তাদের আয়তন কিন্তু সমান, মানে হচ্ছে ধরো প্রথম যে দুটো দুটো যে নিরেট চোঙ আছে, একটা চোঙের আয়তন কত, সেটা হচ্ছে পাই ইন্টু r1² ইন্টু h1, সেটা ইজ ইকুয়াল টু বলছে পাই ইন্টু r2² ইন্টু h2। ঠিক আছে, পাই পাই কেটে দাও। এবার দেখো আমার যেটা দরকার r1/r2, তার হোল স্কোয়ার চলে আসছে। জাস্ট আ মিনিট। ওকে, ঠিক আছে। চাইছি কোনটা আর পাচ্ছি কোনটা? ওকে, আচ্ছা। তো এবারে হচ্ছে, দেখি এবার ঠিক হয়েছে কিনা। আশা করি তো ঠিক হওয়া উচিত। ওকে, যা হয়েছে হয়েছে, চলো তো। তাহলে এটা কি ধরনের ডিস্টারবেন্স? আচ্ছা, তাহলে r1, আরে এ তো আরো ডিস্টার্ব করছে। क्या कर रहा है ये? চলো, নো প্রবলেম। আচ্ছা, r1 বাই r2। আরে আবার ডিস্টার্ব। ওকে, ঠিক আছে। ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত, তাহলে h2/h1। মানে তোমরা ভেবো না যে এখানে আমি প্লাস মাইনাস ইউজ করব, মাইনাসটা আমি ইউজ করতে যাব না। ঠিক আছে, আম, কারণ দৈর্ঘ্য কখনো মাইনাসে আসা দরকার নেই, মাইনাসে আসে না খুব একটা। তো যাই হোক, সেটা নিয়ে কথা না, চলো। এটা হচ্ছে, দেখো h2/h1 মানে 2/1, তাহলে √2/1, তার মানে হচ্ছে কোথাও না কোথাও √2:1। ক্লিয়ার? √2:1 হচ্ছে রাইট আনসার। ক্লিয়ার? তাহলে নেক্সট কোয়েশ্চেন্স কি হচ্ছে, নেক্সট কোয়েশ্চেন্স কি বলছে, খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা। দেখো ট্যান থিটা প্লাস কট থিটা ইজ ইকুয়াল টু 2, তাহলে ট্যান স্কোয়ার থিটা প্লাস কট টু দি পাওয়ার 7 থিটার মান কত হবে সেটা বের করো। আচ্ছা, কি হলো ব্যাপারটা? ট্যান স্কোয়ার থিটা প্লাস কট স্কোয়ার থিটা, মেবি কট স্কোয়ার থিটা বলেছে। ঠিক আছে, উম, হ্যাঁ, কট স্কোয়ার থিটা বলতে পারে। আমি কট স্কোয়ার থিটা দিয়ে দিচ্ছি। তাহলে আহ, দেখো এখানে দিয়ে দিয়েছে ট্যান থিটা প্লাস কট থিটা ইজ ইকুয়াল টু 2 বলে দিয়েছে। কিরকম হাতে লেখা আসছে, ডিস্টার্ব হচ্ছে।
আচ্ছা, tan স্কোয়ার থিটা প্লাস cot স্কোয়ার থিটা কি হলো? জাস্ট আ মিনিট। সরি স্টুডেন্টস, একটু পেনটা ডিস্টার্ব করছিল, সেই জন্য। চলো আবার লিখি। এটা হচ্ছে ট্যান ট্যান স্কোয়ার থিটা প্লাস কট স্কোয়ার থিটা। তোমাকে বের করতে হবে। কিভাবে বের করবে দেখো, ট্যান থিটা প্লাস কট থিটা তার হোল স্কোয়ার হচ্ছে -2 ট্যান থিটা কট থিটা, তাই তো? এরকম আসছে। তাহলে ট্যান থিটা প্লাস কট থিটার ভ্যালু দিয়ে দেওয়া আছে 2, তার স্কোয়ার -2। দেখো ট্যান থিটা কট থিটা একসাথে থাকলে এটা 1 হয়ে যায়, তাহলে এটা হয়ে যাচ্ছে 4 - 2, সেখান থেকে এলো হচ্ছে 2। ওকে, নেক্সট কোয়েশ্চেন হচ্ছে এবিসি ত্রিভুজের এবি আর এসি বাহুর ওপর ডি এবং ই এমন একটা বিন্দু ডিই প্যারালাল টু বিসি। ছবিটা প্রথমে আমি এখানে আঁকি। দেখো, এ বি সি, এটা হচ্ছে ডি, এটা হচ্ছে ই। ক্লিয়ার? আচ্ছা, এডি বাই বিডি, এডি বাই বিডি তোমাকে বলে দিয়েছে। কি বলেছে? এডি বাই বিডি ইজ ইকুয়াল টু সি 3/2, 3/2। এক মিনিট, 3/2 এটা বলে দিয়েছে। তবে ডিই, এই ডিই বাই বিসি ইজ ইকুয়াল টু কত হবে, এটা আমাকে বের করতে হবে। আচ্ছা, এটা পুরোটাই কিন্তু সিমিলারিটিস বা সদৃশ্যতার অঙ্ক। তো সেখানে আমরা একটা কনসেপ্ট জানি, সেটা হচ্ছে এডি, এই এডি বাই এবি ইজ ইকুয়াল টু এই বাই এসি ইজ ইকুয়াল টু ডিই বাই বিসি। এবার এটা দুটো ত্রিভুজের মধ্যে সদৃশ্যতা থাকলে, ত্রিভুজ এ ডি ই ও ত্রিভুজ এ বি সি সদৃশ্য হলে, তাহলে তোমাকে বেরটা কি করতে বলেছে? এডি বাই বি, এডি বাই এবি। আচ্ছা, এডি বাই বিডি, এ বি এডি বাই বিডি মানে হচ্ছে এইটা আর এইটা। বলে দিয়েছে তোমাকে কি বের করতে হবে? ডিই বাই বিসি, মানে এইটা বের করতে হবে। তো এটার সাথে কার সিমিলারিটি রয়েছে? এটার সিমিলারিটি রয়েছে, আমি এটা নিয়ে চলে আসছি আর কি। তাহলে এডি বাই এ বি, এটা ইজ ইকুয়াল টু কত? সেটা হচ্ছে ডিই বাই বিসি হলো। তাহলে এডি এডির জায়গায় থাক, সেটা নিয়ে সমস্যা নেই কিছু। এবি কোনটা? এবি মানে কি? এবি মানে হচ্ছে এডি, এডি প্লাস ডিবি বা বিডি। বিডি আবার ডিস্টার্ব করা শুরু করেছে, পেনটা আবার ডিস্টার্ব করা। আর তো কটা অঙ্ক বাকি আছে বাপ, তাড়াতাড়ি করি, এতে সময় নষ্ট হয়ে যাচ্ছে। এতটা সময় নষ্ট হয় না। ডিই বাই বিসি হলো। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা দেখো এডিটাকে নিচে নামিয়ে নিলাম, তাহলে এটা 1 হয়ে গেল। এটা বিডি বাই এ বি এডি, এটা ইজ ইকুয়াল টু ডিই বাই বিসি হয়ে গেল। তাহলে এখন যার ভ্যালুটা দিয়ে দিয়েছে সেটা হচ্ছে 1/1 প্লাস 3/2, এটা ইজ ইকুয়াল টু কি দিয়েছে? ডিই
বাই বিসি দিয়ে দিয়েছে। তাহলে এখান থেকে সলভ করলে আমরা 5 আর উপরে 2/5 পেয়ে যাব। এটা ইজ ইকুয়াল টু ডিই বাই বিসি। ডিই বাই বিসি এটার ভ্যালু। ঠিক আছে, আমি জানি তোমাদেরকে অনেকটা কম্প্রোমাইজ করতে হলো, আমার পেনটা একটু গন্ডগোল হচ্ছিল, একটু কানেকশনে গন্ডগোল হচ্ছিল। যাই হোক, তো 9 নম্বরের কোয়েশ্চেন্স, ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, তোমাদেরই ভালো লাগবে। একটি ঘনকের প্রতিটি বাহুকে 50% কমানো হলো। একটি ঘনকের প্রত্যেকটা বাহুকে কি করা হচ্ছে? 50% কমানো হচ্ছে। তো এখানে কি বলছে কোয়েশ্চেনটা? হুম, তাহলে মূল ঘনক ও পরিবর্তিত ঘনকের আয়তন অনুপাত কি হবে? প্রথম কথা হচ্ছে ঘনকের অনুপাতের ফর্মুলাটা কি? কিছুই না। একটা ঘনকের বাহুর প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য তো সমান হয়। তাহলে বাহুর দৈর্ঘ্যটা যদি a হয় তাহলে আয়তন হবে হচ্ছে a কিউব। ঠিক আছে? তাহলে আমি যেটা দেখতে পাচ্ছি আপাতত সেটা হচ্ছে আগের আগের যে আয়তনটা সেটা হচ্ছে a কিউব। ভালো কথা। আর পরের যে ঘনকটা হচ্ছে তার তার বাহু দৈর্ঘ্য 50% কমিয়ে নেওয়া হলো, কিন্তু মানে হচ্ছে হাফ হয়ে গেল। মানে আগে এ হলে এখন হচ্ছে a/2 হয়ে যাবে। তো সেক্ষেত্রে v2 ইজ ইকুয়াল টু কি হবে? কিছুই না, a/2 তার হোল কিউব হয়ে যাবে। সেখান থেকে a/8 হয়ে যাচ্ছে। তাহলে এবারে হচ্ছে v1 ইস টু v2 কত হবে? সেটা হচ্ছে a কিউব ইস টু a কিউব বাই 8, তাই তো? এটাই হচ্ছে এই। তাহলে দেখো, লক্ষ্য করো একটা জিনিস, এখান থেকে আমরা 1:1/8 পেয়ে যাচ্ছি। তাহলে 8:1 পেয়ে যাব। আগে ছিল 8 আর পরের আয়তনটা হয়ে গেল 1। ঠিক আছে? তো চলো, তার পরের কোয়েশ্চেনটা কি বলেছে? সাইন 2x - 30 ডিগ্রি ইজ ইকুয়াল টু এটা। ওকে, ভালো অঙ্ক। তা চলো, যদি সাইন 2x - 30 ডিগ্রি ইজ ইকুয়াল টু কস 2y প্লাস 30 ডিগ্রি হয়, তাহলে এটা কি হবে? এটাকে এইভাবে লেখা যেতে পারে, ইজ ইকুয়াল টু এটাকে সাইন 90 ডিগ্রি মাইনাস 2y প্লাস 30 এরকম লেখা যায় তো। তারপরে 2x - 3 এই 30 ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস 2y মাইনাস 30 ডিগ্রি। ক্লিয়ার? তাহলে এখান থেকে আমরা দেখো এক্স্যাক্ট যেটা পেয়ে যাব। আমাকে চেয়েছে কি এক্স প্লাস ওয়াই এর কনসেপ্টটা বের করতে হবে। আচ্ছা, আগে আমরা চেক করে নিই জিনিসটা। ঠিক আছে। তো এটা কেটে দিলাম এখান থেকে। তাহলে 2x প্লাস 2y ইকুয়ালস টু 90 ডিগ্রি। তাহলে সেখান থেকে কিন্তু এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 45 ডিগ্রি পেয়ে যাব। তাহলে এখান থেকে আমরা ট্যান এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু কী পাবো? এটা হচ্ছে ট্যান 45 ডিগ্রি, মানে হচ্ছে 1 পেয়ে যাব। ক্লিয়ার? এটা সলভ হয়ে গেল। নেক্সট কোয়েশ্চেন্স কি বলছে? নেক্সট কোয়েশ্চেন্স, আমি অনেকটা করে জায়গা ছেড়েছিলাম। যাই হোক, একটি বৃত্তের ব্যাস হচ্ছে এবি, পি হচ্ছে বৃত্তের ওপর যে কোনো একটি বিন্দু। তাহলে পি এবি ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি হলে পিবিএ কত হবে? দেখো, একটা বৃত্ত, বাবা কত বড় বৃত্ত এঁকে ফেললাম। তাহলে এবি হচ্ছে বৃত্ত, পি হচ্ছে একটা বিন্দু এই আর এই। ঠিক আছে? এবার পিএবি মানে এটা হচ্ছে 30 ডিগ্রি বলে দিয়েছে। আর পিবিএ বলেছে পিবিএ মানে এই অ্যাঙ্গেলটা বের করতে হবে। এ তো খুবই সোজা। অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ যা হয় জানো তো, এটা 90 ডিগ্রি হয়ে যাবে। তাহলে এটা কত হবে? এটা খুবই সোজা। আহ, সেটা হচ্ছে 180 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি প্লাস 90 ডিগ্রি কত হবে? এখান থেকে নিশ্চয়ই 180 ডিগ্রি মাইনাস হচ্ছে 120 ডিগ্রি, তাহলে এটা 60 ডিগ্রি হয়ে যাবে। বোঝা গেল কি গেল না? বোঝা গেছে?
আচ্ছা, তারপরের কোশ্চেন্স। একটি পরিসংখ্যা বিভাজনের গড় হচ্ছে 8.1, যদি এটা ইজ ইকুয়াল টু এটা হয়, এটা ইজ ইকুয়াল টু এটা হয়, তাহলে কে এর ভ্যালু কত? এ তো খুবই সোজা। সামেশন অফ এফ আই এক্স আই ডিভাইডেড বাই সামেশন অফ এফ আই ইজ ইকুয়াল টুই কিন্তু আলটিমেটলি 8.1। এটা হচ্ছে 132 প্লাস 5k ডিভাইডেড বাই হচ্ছে 20, এটা ইজ ইকুয়াল টু 8.1। সেখান থেকে 132 প্লাস 5k ইকুয়ালস টু 20 ইন্টু 8.1। পয়েন্টটা তুলে দাও, কাটাকুটি করে দাও। 81 দুগুণে কত হচ্ছে? 2 একে 2, 8 দুগুণে 16, 162। তাহলে 5k ইজ ইকুয়াল টু 162 মাইনাস 132। তাহলে এখান থেকে পেলাম হচ্ছে 30। সেখান থেকে কে এর ভ্যালু কত পেলাম? 6 পেয়ে গেলাম। এটাই হচ্ছে রাইট আনসার। ওকে, তো এইভাবে আমাদের আজকের আলোচনা কিন্তু এখানেই কমপ্লিট হলো। ক্লিয়ার? তো আশা করি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর যদি ভিডিওটাতে তোমরা অঙ্কটা ভালো করে বা অঙ্কগুলো ভালো করে বুঝতে পারো, প্রত্যেকটা অঙ্ক ভালো করে দেখো, বোঝো, আর প্রত্যেকটা অঙ্ক যদি বুঝতে পারো ভালোভাবে, তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দিও এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আর চলো তাহলে পরবর্তী ভিডিওতে আমরা এর পরের পেজটা নিয়ে আলোচনা করব। মানে এবিটিএ টেস্ট পেপারের আজকে 18 নম্বর পেজ নিয়ে আলোচনা করলাম। নেক্সট ডে অন্য পেজ নিয়ে আলোচনা করব, তারপরের পেজটা নিয়ে। ধারাবাহিকভাবে এই ম্যারাথন সিরিজটা চলবে তোমাদের। আর হ্যাঁ, এর সাথে সাথে কিন্তু ডাব্লিউবিটিএ টেস্ট পেপারটাও কিন্তু চলবে। লাস্ট আমরা 112 নম্বর পেজ কমপ্লিট করেছি ওখানে। তার পরবর্তী যে পেজটা থাকবে সেই পরবর্তী পেজটাও কিন্তু একই সঙ্গে একই দিনে তোমরা পেয়ে যাবে। তো চলো, আজকেই তোমরা সেই ভিডিওটা পাবে। তো চলো, আর চ্যানেলে যারা নতুন তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এবং তার পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রেখো, যাতে যখনই ভিডিও আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশন চলে আসবে। তো চলো, অনেক কথাই হলো। তো আফটার অল, থ্যাঙ্কস ফর ওয়াচিং। টাটা।